তাই আমার ভেতরে যত কিছুই ঘটুক আমি আমার বাচ্চাটুকুর কোনো অপূর্ণ রাখি না। লৌহজন থাকাকালীন নুসমা পেটে থাকতে যখন আমি অসুস্থ হতাম, পাশের ফ্ল্যাটে তাকিয়ে ভাবি আমার খোঁজ খবর রাখতেন। নামটা তার অদ্ভুত আর অপ্রচলিত হলেও তিনি মানুষটা ছিলেন একদম সাদাসিধে ভদ্রমহিলা। আমাকে ভীষণ মায়া করতেন। কোয়ার্টারের প্রথম জীবনে আমার দিকে দেখতাম অবাক কৌতূহলে তাকিয়ে থাকতো। ভীষণ রকম কৌতূহল ছিল তার চাহনিতে। ছাদে কাপড় শুকাতে গেলে তিনি আমার দিকে অপলক তাকিয়ে থাকতেন। সহজ অঙ্গভঙ্গিতে সরল অভিব্যক্তি প্রকাশ পেত। আমাকে নানা রকম ভালো মন্দ কুশলাদিক জিজ্ঞাসা করত। আমিও খুব সহজ ব্যবহার করতাম, কোনো রকম জটিলতা করতাম না, যেন তিনি আমার সাথে সহজেই নিজের মনের কথাগুলো বলতে পারেন। কাপড় শুকাতে দিয়ে আমরা দুজনেই পদ্মা নদী আর নদীর অপর পাড়ের চরের লোকজন দেখতাম। নদীর কাছে মাছ বেচা কেনা, জুয়া খেলা সহ কত কিছু হয় তা নিয়ে গল্প করতাম। তাকিয়া ভাবির তখন 3টা মেয়ে, কোনো ছেলে হয়নি। তার ছেলে হয় না বলে তার সংসারে খুব কষ্ট। স্বামী কিছু না বললেও সমাজ ও শ্বশুরবাড়ির লোকজন বলে। 3 মেয়ের পর তার একটি ছেলেও হয়েছিল, কিন্তু ফুসফুসে সমস্যা থাকার কারণে 1 সপ্তাহের মধ্যে ছেলেটি মারা যায়। তারপর থেকে তাকিয়া ভাবি ডিপ্রেশনে থাকেন। তার স্বামীর সাথে তার ভালোবাসার বিয়ে, কিন্তু বিয়ের পর জীবন যন্ত্রণার কারণে স্বামীকে আগের মতো পায় না কাছে। এসব নিয়েও কষ্টে থাকতেন। আমি তাকিয়া ভাবির কথা শুনে মুগ্ধ হতাম। কি অগাধ ভালোবাসা তার স্বামীর জন্য। তার বেশিরভাগ কথাই থাকতো ভালোবাসার, স্বামীর সাথে প্রেম করার সুন্দর সময়গুলো নিয়ে। কেন জানি আমরা দুজনেই ছাদে এলে আবেগপ্রবণ হয়ে যেতাম। পুরো আবাসিক এরিয়াটা এত সুন্দর করে গুছানো, চারদিকে এত সবুজ গাছপালা, ফুলের বাগান, সারি সারি সুপরিকল্পিত বিল্ডিং, স্কুল, মসজিদ, মাঝখানে পুকুর, পদ্মার অপার সৌন্দর্য, গ্রামীণ জনপদের সহজ সরল মানুষজন, একটা নৈসর্গিক সৌন্দর্য আমার মন ছুঁয়ে যেত। রাকিয়া ভাবির কথা শুনে আমার মন ভালো হয়ে যেত। স্বামীর সাথে তার ভালোবাসা, বোঝাপড়া আর সম্মানবোধের গল্প যে কোনো মানুষকে অনুপ্রাণিত করবে। পৃথিবীতে যে স্বামী স্ত্রীর সত্যিকারের সুন্দর সুসম্পর্ক হয় তা তাদের দেখলেই বোঝা যেত। ভাবিকেও তার শ্বশুরবাড়ির লোকজন কম বেশি দোষ ধরত, মানসিক নির্যাতন করত, দমিয়ে রাখত, কিন্তু ভাইয়া সবসময় তার পাশে থাকতেন। কোনো বিবাহিতা নারীর জীবনে যদি তার স্বামীর ভালোবাসা থাকে, তাহলে তার জীবনে আর কিছুরই প্রয়োজন হয় না। পৃথিবীতে অনেক ভালো মানুষ, সুখী মানুষ আর সুন্দর মনের মানুষ আছে বলেই পৃথিবী তার ভৌগোলিক পরিমণ্ডলে আছে। যদি মানব সমাজ থেকে মানুষের প্রতি মানুষের সামান্য ভালোবাসাটুকু ফুরিয়ে যেত, তাহলে পৃথিবীটা হয়তো ধ্বংসই হয়ে যেত। পৃথিবী কক্ষপথ আবর্তনের প্রয়োজন অনুভব করতো না। অনেক সুন্দর কিছু পৃথিবীতে আছে, অনেক ভালো মানুষও আছে। অনেক মাস আমরা একটা ভাড়া করা ছোট্ট বাসায় থাকি। নদীর গর্ভ শান্ত হতে শুরু করে, পদ্মার বুকে স্রোতের গতি স্বাভাবিক হতে থাকে, নদী তীরে মানুষের চলাচল বাড়তে থাকে। আসাদের অফিসের কার্যক্রম শুরু হয়েছে, নিয়মিত অফিস যায়। আরও কয়েক মাস পর যে 4টি বিল্ডিং টিকে ছিল, কিছু শর্তাবলীর পূরণের মাধ্যমে পুনরায় মানুষ বসবাস করতে শুরু করে। আমরাও ফিরে এলাম। সময় গড়াতে থাকে, ধীরে ধীরে আবার আমরা পুরনো বাসায় থাকতে শুরু করি। আমাদের বাসা থেকে আব্বু ও শ্বশুর দুজনেই এই বাসায় থাকতে বারণ করেন, কিন্তু আসাদ কেন জানি এই বাসায় ফের উঠল। কারণ অনেকেই আমাদের মতো ফিরতে চাচ্ছিল। হঠাৎ করে অফিসের কাছাকাছি ভালো একটা বাসা সবসময় পাওয়া যায় না, আর সামাজিক নিরাপত্তার বিষয়টিও সবাইকে ভাবতে হয়। নদীর তীর ঘেঁষে থাকা ঘোড়দৌড় নামক গ্রামটা কয়েক মাসের মধ্যে কেমন যেন এলোমেলো হয়ে গেল। যে পদ্মার অথই জলে ঘিরে মানুষের জীবনের আয়োজন, সেই পদ্মাই সবার কাছে অভিশপ্ত হয়ে উঠল। যেদিকে দু চোখ যায় শুধু পানি আর পানি। কোয়ার্টারে অনেক বিচিত্র ধরনের মানুষ, জীবনের গল্প, আর সেই সময়কার আমাকে খুবই মনে পড়ে। আজকের আমি তো অনেকটা পরিপূর্ণ। আমার ছেলে মেয়ে দুটো বড় হয়েছে, বলা যায় এখন আসাদ আমার থেকে কোনো রকম খারাপ ব্যবহার করলেও ওরা আমায় শক্তি আর সাহস দেয়, সামনে এগিয়ে চলতে ভরসা দেয়। একটা সময় ছিল যখন আমি আমার কোন আগামীকাল চিন্তা করতে পারতাম না। মনে হতো জীবন যে কোনো মুহূর্তে থেমে যেতে পারে। আজকের দিনটাই আমার জন্য বরাদ্দ, অথচ কিভাবে যেন 20টা বছর চলে গেল জীবন থেকে। একটা জীবনের কত অর্থহীন অপচয়।
ভালোবাসাহীন, অনুভূতিহীন, সম্মান আর আত্মমর্যাদাহীন একটা নারী কি অদ্ভুতভাবে জীবন চালিয়ে নিয়েছে। আমার মা বাবা প্রায়ই জানতে চাইতেন আমি কেমন আছি, কিন্তু আমরা কেমন আছি বলতে গেলে তাদের কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই হতো না, তাই কখনো মুখ ফুটে বলিনি। আসাদের রাগ, অহংকার আর স্বেচ্ছাচারিতা সব সয়ে গেছে। যখন এইসব সইতে কষ্ট হতো তখনও মা বাবাকে বলিনি, আর এখনও তারা এসব শুনলে সহ্যই করতে পারবে না। একটি বিয়ে আমাকে অনেক পরিপক্ব করে তুলেছিল। বাস্তবতা দেখেছি নিজের জীবন দিয়ে। আবার নতুন করে পুরনো বাসায় বসবাস। নুসামা পেটে বড় হতে থাকে। সমস্ত কাজ একা হাতে করা। অনেক দিন কাজের লোকও পাওয়া যায়নি, কারণ লোকজন ভয়ে আর আতঙ্কে বেঁচে থাকার লড়াইয়ে নানা জায়গায় চলে গিয়েছে। ধীরে ধীরে ঘোড়দৌড় বাজার আবারও জমে ওঠে। অভিনন্দনও চেষ্টা করেছিল ঢাকায় বদলি হয়ে যেতে। নানা রকম প্রশাসনিক সমস্যার কারণে সেটা হচ্ছিলই না। আমি জানি আমাকে দেখার পর অভিনন্দনও ভালো নেই। এখানকার সময়ের মতো সহজ যোগাযোগ ব্যবস্থা থাকলে হয়তো আমাদের সম্পর্কটাও এভাবে হঠাৎ শেষ হয়ে যেত না। এখনকার ডিজিটাল সময়ে আমরা মনের অনুভূতি প্রকাশ করতে কত রকম জায়গা পাই, কিন্তু সে সময়টায় ভাবনার খাতায় আমাদের মনের কথাগুলো লেখা বা জমা করা হতো। ভয়ে নিজের ডায়েরিতে লিখতেও সাহস হতো না। একটু সাহস দেখালেই হয়তো আমি আর অভিনন্দন এক হতে পারতাম। কথাটা যতটা সহজ আজকে ভাবা যাচ্ছে, আজ থেকে 20 বছর আগে এমন করে কল্পনা করাও ভীষণ কঠিন ছিল। সে সময়ে সাহস দেখানোর চেয়ে সম্মান প্রদর্শন করাটাই ছিল সুন্দর। মানুষ এই সম্মান বোধের চর্চাটাই করত। তাছাড়াও তখন জীবন এত সহজ ছিল না। তখন সবার ব্যক্তিগত অনুভূতিগুলো আবৃত থাকতো। অনুভূতিগুলো আড়ালে রাখাই সৌন্দর্য ছিল। কিন্তু বর্তমান পৃথিবীতে এখন ব্যক্তিগত অনুভূতিগুলো কত রকমভাবে প্রকাশ করা যায়। বলা যায় ব্যক্তিগত আচার অনুষ্ঠানগুলো পালন করতে কর্পোরেট কোম্পানিগুলোও মুখিয়ে থাকে। আমাদের সময় গাছের বাকল কেটে লুকিয়ে অচেনা দেয়ালে, নদী তীরে, বালুচরে কিংবা গোপন দাড়িতে এমন হাজারো উপকরণ আছে যেখানে মানুষ তার প্রিয় মানুষের স্মৃতি গল্প করে রেখে ভালোবাসত। প্রিয় মানুষের আদি অক্ষর যে কোনো জায়গায় দেখতেও ভালো লাগতো, লুকিয়ে লুকিয়ে অনুভব করতেও ভালো লাগতো। একটা লুকোচুরির মধ্যেই মানুষ তার জীবনের সব আনন্দ খুঁজে পেত। এই সময় কোনো বিশেষ দিন এলে প্রিয় মানুষ জানার আগেই গোটা পৃথিবী জেনে যায়। ব্যক্তিগত অনুভূতিগুলো ব্যক্তিগতভাবে অনুভব করার সময় থাকে না। আজ এই পর্যন্তই রইল। আগামী পর্বে কি হবে তা জানতে আমাদের পেজের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।